ছিল, যার কথা মান্ধাতা আমলের কোনো মানচিত্রেও পাওয়া যায় না। শহরের কোলাহল থেকে দূরে ঘন জঙ্গলের বুক চিরে যাওয়া একটা সরু রাস্তা ধরে এগোলে এই গ্রামে পৌঁছানো যায়। অভ্র যখন তার জিপ নিয়ে সেই গ্রামের সীমানায় পৌঁছাল, তখন সূর্য ডুবুডুবু। গ্রামের ঢোকার মুখে একটা প্রকট বটগাছ দাঁড়িয়েছিল, যার ডালপালাগুলো যেন আকাশকে খামচে ধরার চেষ্টা করছিল। গাছটার নিচে একটা পাথর বসানো, যাতে খোদাই করা ছিল, এখানে প্রবেশ করলে তোমার ছায়া তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। অভ্র এসব কুসংস্কারে বিশ্বাসী ছিল না, সে ছিল একজন যুক্তিবাদী অভিযাত্রী। সে গ্রামে ঢোকার পরপরই অনুভব করল চারপাশের তাপমাত্রা হু হু করে কমছে। জিপের হেডলাইটের আলোয় সে দেখল রাস্তার দুই পাশের বাড়িগুলো সব পাথর দিয়ে তৈরি, এবং সেগুলোর জানালাগুলো অন্ধ চোখের মতো তাকে লক্ষ্য করছে। সে একটা পুরনো সরাইখানায় গিয়ে উঠল। সরাইখানার মালিক ছিল এক কুঁজো বুড়ো, যার গলার স্বর ছিল শুকনো পাতার মর্মর শব্দের মতো। বুড়োটা তাকে একটা চাবি দিয়ে বলল, রাতে যদি ঘরের কোণে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন তবে কথা বলবেন না। অভ্র ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, কিন্তু মাঝরাতে তার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত ভেজা শব্দের গন্ধে। সে চোখ মেলে দেখল ঘরের সিলিং থেকে টপটপ করে কালো রঙের সান্দ্র কোনো তরল পড়ছে তার বিছানায়। সে টর্চ জ্বালতেই শিউরে উঠল। সিলিংয়ে কোনো ছিদ্র নেই, কিন্তু তরলটা কোথা থেকে আসছে তা বোঝা যাচ্ছে না। হঠাৎ সে দেখল মেঝের ওপর তার নিজের ছায়াটা তার শরীরের সাথে লেগে নেই, বরং ছায়াটা দেয়াল বেয়ে ধীরে ধীরে সিলিংয়ের দিকে উঠে যাচ্ছে। অভ্র চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সে দেখল তার ছায়াটা সিলিংয়ে গিয়ে একটা বিকট আকৃতির দানবের রূপ নিল এবং সেখান থেকে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। অভ্র প্রাণভয়ে ঘর থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করল। বাইরে বেরিয়ে সে দেখল পুরো গ্রামটা বদলে গেছে। যে রাস্তা দিয়ে সে এসেছিল সেখানে এখন বিশাল এক জলাভূমি, যেখান থেকে পচা মাংসের গন্ধ আসছে। চারপাশের কুয়াশার ভেতর থেকে শত শত মানুষের অবয়ব বেরিয়ে আসছে, কিন্তু তাদের কারও কোনো মুখ নেই। তাদের হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং সূচালো। তারা সবাই ফিসফিস করে বলছে, আমাদের শরীর ফিরিয়ে দাও। অভ্র দৌড়াতে দৌড়াতে সেই বটগাছটার কাছে পৌঁছাল, কিন্তু দেখল জিপ গাড়িটা সেখানে নেই, বদলে সেখানে একটা পুরনো কফিন রাখা আছে, যাতে তার নিজের নাম লেখা। সে কফিনের ভেতর উঁকি দিতেই দেখল সেখানে তার নিজের মৃতদেহ শুয়ে আছে, যার চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে। ঠিক সেই মুহূর্তে সে অনুভব করল পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে পেছনে ফিরতেই দেখল সেই কুঁজো বুড়ো মালিক দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তার উচ্চতা প্রায় 10 ফুট। বুড়োটা তার মুখটা হাঁ করল এবং অভ্র দেখল বুড়োটার পেটের ভেতর আরও শত শত মানুষের ছটফট করা আত্মা বন্দী হয়ে আছে। অভ্রর জ্ঞান হারানোর ঠিক আগে সে শুনল এক নারকীয় অট্টহাসি, যা পুরো জঙ্গল কাঁপিয়ে দিচ্ছে। পরদিন সকালে যখন একদল কাঠুরে ওই পথ দিয়ে যাচ্ছিল, তারা দেখল বটগাছটার ডালে একটা নতুন ছায়া ঝুলছে, যার পা দুটো মাটির দিকে নয়, বরং আকাশের দিকে ঘোরানো। অভ্রর কোনো চিহ্ন ছিল না, ছিল শুধু তার সেই ডায়েরিটা, যার শেষ পাতায় লেখা ছিল, আমি নিজেই এখন নিজের ছায়া হয়ে গেছি। অতলপুর গ্রামটি আবার কুয়াশার আড়ালে হারিয়ে গেল, পরের শিকারের অপেক্ষায়। এই অভিশপ্ত লুপ থেকে কারও মুক্তি নেই, কারণ এখানে সময় মরে গেছে আর অন্ধকার রাজত্ব করছে। সেই ঝুলন্ত ছায়া যখন নিথর হয়ে গেল, তখন মনে হয়েছিল সব শেষ। কিন্তু অতলপুর গ্রামে শেষ বলে কিছু নেই। এখানে মৃত্যু মানেই এক অনন্ত বিভীষিকার শুরু। অভ্র যখন আবার চোখ মেলল, সে নিজেকে আবিষ্কার করল সেই পুরনো সরাইখানার সেই একই বিছানায়। কিন্তু এবার সব কিছুই ধূসর, যেন সে কোনো পুরনো সাদা কালো সিনেমার ভেতরে ঢুকে পড়েছে। সে উঠে দাঁড়াতেই দেখল তার শরীরটা কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে, আর মেঝের ওপর তার কোনো ছায়া নেই। হঠাৎ সরাইখানার সেই কুঁজো বুড়োটা ঘরে ঢুকল, কিন্তু এবার তার হাতে একটা তামাটে রঙের বড় আয়না। বুড়োটা আয়নাটা অভ্রর সামনে ধরতেই অভ্র আর্তনাদ করে উঠল। আয়নার ভেতর সে দেখতে পেল তার নিজের আসল শরীরটা একটা অন্ধকার গর্তের ভেতর পড়ে আছে, আর তার চারপাশ ঘিরে সেই মুখহীন মানুষগুলো তার চামড়া ছাড়িয়ে নিজেদের গায়ে লাগানোর চেষ্টা করছে। বুড়োটা খলখল করে হেসে বলল, তোমার শরীরটা ওরা ভাগ করে নিয়েছে খোকা, এখন তুমি শুধু একটা স্মৃতি। অভ্র পাগলের মতো সরাইখানা থেকে বেরিয়ে দৌড়াতে লাগল। সে দেখল গ্রামের আকাশটা এখন আর কালো নয়, বরং টকটকে লাল রঙের একটা থকথকে পর্দায় ঢাকা। সে যতবারই গ্রাম ছাড়িয়ে বনের দিকে যেতে চাইছে, ততবারই বনটা যেন কয়েক মাইল দূরে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ সে শুনতে পেল এক পরিচিত কণ্ঠস্বর, তার মা তাকে ডাকছে। সেই পচা জলাভূমির মাঝখান থেকে তার মায়ের মুখটা ভেসে উঠল। অভ্র আবেগপ্রবণ হয়ে জলাভূমির দিকে এগোতে লাগল, কিন্তু হঠাৎ তার মনে পড়ল তার মা তো 10 বছর আগেই মারা গেছেন।
জলাভূমির কাছে পৌঁছাতেই মায়ের মুখটা বিকৃত হয়ে গেল এবং সেখান থেকে বেরিয়ে এল এক বিশাল জলহস্তির মতো দানব, যার সারা গায়ে হাজার হাজার মানুষের কান আর চোখ লাগানো। দানবটা তাকে লক্ষ্য করে এক পৈশাচিক চিৎকার দিল এবং চারপাশ থেকে অন্ধকার সুতোর মতো শিকড় বেরিয়ে এসে অভ্রর স্বচ্ছ পা দুটোকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। অভ্র দেখল সেই শিকড়গুলো তার আত্মার নির্যাস শুষে নিচ্ছে। যন্ত্রণায় ছটফট করতে করতে সে দেখল সেই বটগাছটা এখন রক্তপান করছে এবং তার ডালপালা থেকে মানুষের হাত পা গজিয়ে উঠছে। অভ্র বুঝতে পারল এই গ্রামের মাটি আসলে একটা জীবন্ত সত্তা, যা মানুষকে পুষ্টি হিসেবে গ্রহণ করে। সে যখন ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাচ্ছিল, তখন সে দেখল শত শত বছর ধরে যারা এই গ্রামে নিখোঁজ হয়েছে, তারা সবাই মাটির নিচে এক যন্ত্রণাময় অবস্থায় একে অপরের সাথে জুড়ে আছে। তাদের সবার সম্মিলিত কান্নার শব্দে অভ্রর কানের পর্দা ফেটে রক্ত বেরোতে শুরু করল। ঠিক তখনই সেই কুঁজো বুড়োটা তার সামনে এসে দাঁড়াল এবং তার কানটা ছিঁড়ে নিয়ে নিজের গায়ে লাগিয়ে নিল। বুড়োটা বলল, এবার তুমি শুনতে পাবে আমাদের মহাকালের সঙ্গীত। অভ্রর শেষ সচেতন মুহূর্তে সে দেখল তার জায়গায় অন্য একজন যুবক জিপ নিয়ে গ্রামের তোরণে প্রবেশ করছে, আর সে নিজেই এখন সেই কুঁজো বুড়ো হয়ে সরাইখানার দরজায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। অভিশাপটা এভাবেই বেঁচে থাকে, একজন মরে আরেকজন হয়, কিন্তু সরাইখানার চাবিটা সবসময় রক্তে ভেজা থাকে। অতলপুরের সেই লাল আকাশের নিচে এখন শুধু নতুনের প্রতীক্ষা। অভ্র যখন সেই কুঁজো বুড়োর রূপ নিয়ে সরাইখানার দরজায় দাঁড়িয়ে নতুন যুবককে স্বাগত জানাতে গেল, তখন তার ভেতরের আসল সত্তাটা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। সে দেখতে পাচ্ছিল ওই যুবকটির চোখেও ঠিক সেই একই রোমাঞ্চ আর কৌতূহল, যা কয়েকদিন আগে তার নিজের ছিল। যুবকটি জিপ থেকে নেমে অভ্রর দিকে তাকিয়ে হাসল, কিন্তু অভ্রর মুখ দিয়ে কোনো কথা বেরোল না, শুধু একটা ভাঙা ঘরে আওয়াজ বেরোল। সে নিজের হাত দুটোর দিকে তাকিয়ে শিউরে উঠল। তার নখগুলো দীর্ঘ হয়ে বেঁকে গেছে আর চামড়াগুলো খসখসে ছালের মতো হয়ে গেছে। যুবকটি যখন সরাইখানার ভেতরে ঢুকল, অভ্র দেখল সরাইখানার দেয়ালগুলো যেন জ্যান্ত হয়ে উঠেছে। দেয়ালের প্লাস্টার খসে গিয়ে সেখান থেকে মানুষের শিরদাঁড়া আর পাঁজরের হাড় বেরিয়ে আসছে। রাত নামার সাথে সাথে অভ্র বুঝতে পারল তাকে এখন এক বীভৎস কাজ করতে হবে। তাকে এই নতুন যুবকটির ছায়া চুরি করতে হবে, যাতে এই নরক রাজ্যের অধিপতি সন্তুষ্ট থাকে। মাঝরাতে যুবকটি যখন অঘরে ঘুমোচ্ছিল, অভ্র তার ঘরের দরজায় গিয়ে দাঁড়াল। তার হাতে এখন সেই তামাটে আয়নাটা, যেটা বুড়োটা তাকে দিয়েছিল। অভ্র দেখল যুবকটির ছায়াটা বিছানার ওপর শুয়ে থরথর করে কাঁপছে, যেন সে জানে তার সাথে কি হতে চলেছে। অভ্র যখন আয়নাটা যুবকটির ছায়ার ওপর ধরল, তখন হঠাৎ যুবকটি চোখ মেলল, কিন্তু আশ্চর্যের বিষয়, যুবকটি ভয় পেল না। সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অভ্রর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি জানি তুমি কে, অভ্র। অভ্রর বুকের ভেতরটা ধক করে উঠল। যুবকটি তার পকেট থেকে একটা পুরনো তামাটে মুদ্রা বের করল, যার ওপর ঠিক সেই বটগাছটার ছবি আঁকা। যুবকটি বলল, আমি এখানে শিকার হতে আসিনি, আমি এসেছি এই অভিশাপের শিকড় উপড়ে ফেলতে। মুহূর্তের মধ্যে ঘরের ভেতর এক প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। সরাইখানার দেয়াল থেকে বেরিয়ে থাকা হাড়গুলো এই কে খসে পড়তে লাগল। যুবকটি অভ্রর হাত থেকে আয়নাটা ছিনিয়ে নিয়ে মেঝেতে আছাড় মারল। আয়নাটা ভাঙার সাথে সাথে এক বিকট চিৎকার শোনা গেল, যা কোনো মানুষের নয় বরং পুরো গ্রামটার। চারপাশের কুয়াশাগুলো আগুনের মতো জ্বলতে শুরু করল। অভ্র অনুভব করল তার কুঁজো শরীরটা পুড়ছে, কিন্তু এই পোড়ায় কোনো যন্ত্রণা নেই, বরং এক অদ্ভুত মুক্তি আছে। তার চামড়া খসে গিয়ে আবার তার পুরনো মানুষের রূপ ফিরে আসতে লাগল। কিন্তু গ্রামটা সহজে ছাড়ার পাত্র নয়। সেই বিশাল বটগাছটার শিকড়গুলো মাটি ফুঁড়ে বেরিয়ে এসে সরাইখানাটাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। যুবকটি চিৎকার করে বলল, পালাও অভ্র, এই বৃত্ত ভাঙার একটাই পথ, বটগাছটাকে ধ্বংস করা। দুজনে মিলে আগুনের লেলিহান শিখার মধ্য দিয়ে দৌড়াতে শুরু করল। পেছনে গ্রামটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। তারা যখন বটগাছটার সামনে পৌঁছাল, দেখল গাছের কোটর থেকে সেই পুরনো কুঁজো বুড়োটার আসল রূপ বেরিয়ে আসছে, এক বিভৎস কঙ্কালসার দানব, যার শরীরে হাজার হাজার মানুষের মুখ সেঁটে আছে। দানবটা তার বিশাল হাত বাড়িয়ে যুবকটিকে জাপটে ধরল। অভ্র দেখল যুবকটির মুদ্রাটা মাটি থেকে তুলে নেওয়ার শেষ সুযোগ। সে ঝাঁপিয়ে পড়ে মুদ্রাটা ধরল এবং সেটা বটগাছের গায়ে গেঁথে থাকা সেই পুরনো ঘণ্টাটার ওপর আঘাত করল। একটা প্রচণ্ড শব্দ পুরো মহাকাশ কাঁপিয়ে দিল।
সেই শব্দের তরঙ্গে দানবটা ছাই হয়ে বাতাসে মিশে গেল এবং বটগাছটা মাঝখান থেকে চিরে গিয়ে সেখানে এক অগ্নিকুণ্ড তৈরি হল। অভ্র দেখল সেই আগুনের ভেতর দিয়ে শত শত আত্মা মুক্তি পেয়ে আকাশের দিকে চলে যাচ্ছে। কিন্তু ঠিক যখন সে যুবকটির হাত ধরে টানতে গেল, সে দেখল যুবকটির শরীর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। যুবকটি হাসিমুখে বলল, আমি আসলে কোনো মানুষ ছিলাম না অভ্র, আমি ছিলাম তোমারই অবদমিত সাহস, যা এই নরক থেকে বেরোনোর জন্য ছদ্মবেশ নিয়েছিল। পরদিন সকালে গ্রামের বাইরে রাস্তার ধারে জ্ঞান ফিরল অভ্রর। সে তাকিয়ে দেখল সেখানে কোনো সরাইখানা নেই, কোনো বটগাছ নেই, শুধু একটা পোড়া ভিটে পড়ে আছে, যা বহু বছরের পুরনো। সে নিজের পকেটে হাত দিয়ে দেখল সেখানে সেই তামাটে মুদ্রাটা রয়ে গেছে। সে যখন জিপে উঠে স্টার্ট দিল, আয়নায় নিজের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে গেল। তার নিজের ছায়াটা ফিরে এসেছে ঠিকই, কিন্তু সেই ছায়াটার হাতে এখনও একটা তামাটে আয়না ধরা আছে, যা কেবল সে একাই দেখতে পাচ্ছে। অভিশাপ হয়তো শেষ হয়েছে, কিন্তু তার চিহ্ন অভ্রর সাথে রয়ে গেল চিরকালের জন্য।